আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বর্তমান পরিস্থিতি তোমরা খুব ভালো করে জানো সবাই। আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অসীম রহমতে বাসায় আছো এবং নিরাপদে আছো। যার যার জায়গায় অবস্থান করে আমরা মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে থাকি যাতে আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসির ফার্স্ট পেপারের অধ্যায় ৩ অর্থাৎ সরলরেখা চ্যাপ্টার নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত যারা এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করতেছো, অর্থাৎ তোমাদেরকে আমি নিউ ফার্স্ট ইয়ার বলতে পারি। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত নিউ ফার্স্ট ইয়ারদের জন্য। বাট যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো বা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরাও এই ক্লাসটা রিভিশন ক্লাস হিসাবে ফলো করতে পারো। বাট যারা নিউ ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা রেজাল্টের জন্য ওয়েট করতেছো, তাদের জন্য এটা একদমই নতুন একটা ক্লাস। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সরল রেখা ফার্স্ট পেপারের অধ্যায় ৩ সরল রেখা চ্যাপ্টার নিয়ে। তো সরল রেখার সাথে তোমরা ক্লাস 9-10 থেকেই পরিচিত। যারা তোমরা হায়ার ম্যাথে অধ্যায় 11.1 থেকে 11.4 পর্যন্ত ছিল 9-10-এ, তোমরা সবাই এই 4টা অনুশীলনী হায়ার ম্যাথে করেছিলা। এই 4টা অনুশীলনীর মধ্যে প্রথম 2টা অনুশীলনী ছিল বিন্দু সংক্রান্ত। বিন্দু দিয়ে আমরা কি কি করতে পারি তা আমরা 11.1 আর 11.2-তে পড়ে এসেছিলাম। আর 11.3 এবং 4 ছিল সরল রেখা রিলেটেড অধ্যায়। অর্থাৎ 11.3-তে আমরা সরল রেখার ঢাল পড়েছিলাম, 11.4-এ আমরা সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা আশা করি সবাই ক্লাস 9-10-এ স্থানাঙ্ক জ্যামিতির 4টা অধ্যায় খুব ভালো করে তোমরা করে এসেছিলা। তো আজকে আমরা ইন্টারমিডিয়েটের যে সরল রেখা অধ্যায়, সেই সরল রেখা অধ্যায় আলোচনা শুরু করব। তো ইন্টারমিডিয়েটে সরল রেখার মোটামুটি 7টা অধ্যায় আছে তোমাদের বইয়ে। তো আজকে আমরা একদম ফার্স্ট অধ্যায়টা অর্থাৎ 3A চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো একদম বেসিক থেকে আলোচনা শুরু করব, খুব আস্তে আস্তে সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেহেতু এটা তোমাদের প্রথম ক্লাস, সো যতটা সম্ভব ইজিলি আমি আলোচনা করার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো। এবং যতদিন পর্যন্ত আমাদের ওভারঅল সিচুয়েশন, দেশের অবস্থা ভালো না হয়, এভাবেই তোমাদের ক্লাসগুলো অনলাইনে আমি ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা আশা করি পাশে থাকবা এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে ফলো করবা। নর্মালি দেখা যায় এই এখন যে সময় চলতেছে, অর্থাৎ এপ্রিল মাস চলতেছে, এই এপ্রিল মাসে নিউ ফার্স্ট ইয়ারদের পড়া আসলে স্টার্ট হয়ে যায়। তো আমরা সার্বিক পরিস্থিতির কারণে আমরা পড়া এখনও শুরু করতে পারিনি। তো আমরা মোটামুটি একটু পিছিয়ে যাচ্ছে সবাই। তো এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আমাদের পড়াটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা আজকের পড়া শুরু করি। চ্যাপ্টারের নাম হচ্ছে সরল রেখা। সরল রেখা, সরল রেখা সম্পর্কে সবার আইডিয়া আছে, ঠিক আছে, যেহেতু আমরা 9-10 নিয়ে পড়ে এসেছি। বাট আমি সরল রেখার আলোচনায় যাওয়ার আগে এই চ্যাপ্টারের প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে বিন্দু, বিন্দুর সাথে আমরা মোটামুটি ক্লাস 8 বা 7 থেকেই পরিচিত। বিন্দু কি জিনিস আমরা জানি, যে কোনো একটা বিন্দু দিলে কিন্তু আমরা সবাই গ্রাফে ওই বিন্দুটাকে স্থাপন করতে পারবো, ঠিক আছে। তো প্রথম আলোচনাটা শুরু করতেছি বিন্দু দিয়ে, বিকজ এই অধ্যায়ে বিন্দুর কিছু অঙ্ক আছে এবং সরল রেখারও বেশ কিছু অঙ্ক আছে। বাট চ্যাপ্টারটার নাম সরল রেখা, আর এটা তো তোমরা খুব ভালো করে জানো যে বিন্দু ছাড়া সরল রেখা আসলে হয় না। অসংখ্য বিন্দু মিলে একটা সরল রেখা তৈরি হয়, ঠিক আছে। তো সরল রেখার আলোচনাটা স্টার্ট করার আগে আমাদেরকে বিন্দুর সাথে ভালো করে একটু পরিচয় হতে হবে। তো বিন্দু জিনিসটা যেহেতু আমরা আগে থেকে জানি, তো একটা বিন্দু তৈরি করতে তোমরা জানো যে ভুজ এবং কোটির দরকার হয়, অর্থাৎ একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান, যেটা তোমরা এখন পর্যন্ত বিন্দু সম্পর্কে জেনে আসছো। বাট আজকে আমরা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থার একটু নতুন কিছু আলোচনা জানবো এবং তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো বিন্দু
একটা বিন্দুকে, মনে রাখো নতুন আলোচনা এটা এবং নতুন ইনফরমেশন, একটা বিন্দুকে দুইভাবে প্রকাশ করা যায়। বিন্দুকে দুইভাবে প্রকাশ করা যায়। দেখো আমি এখানে লিখেছি বোর্ডে, একটা বিন্দুকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হতে পারে, অথবা একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক হতে পারে। ওকে, একটা বিন্দুর স্থানাঙ্ককে দুইভাবে প্রকাশ করা যায়। একটা বিন্দুর স্থানাঙ্ককে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্কের সাথে তোমরা আগে থেকেই পরিচিত, অর্থাৎ কোনটা, যেটা আমরা এতদিন জানতাম ভুজ কোটি। ভুজ কোটি দিয়ে যে বিন্দুকে আমরা প্রকাশ করি, ওই বিন্দুকে বলা হয়, ওই বিন্দুর বা স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। দেখো আমি লিখেছি এক্স কমা ওয়াই। তোমরা সবাই জানো যে এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি, এটা আমাদের কাছে পরিচিত। তাহলে এই এক্স কমা ওয়াই অর্থাৎ ভুজ কমা কোটি, এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যেটা ক্লাস 8 থেকে 9-10 পর্যন্ত বিন্দু দেখে আসছি ভুজ কোটি দিয়ে, এই ব্যবস্থাটাকে বা এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। হয়তো তোমরা এই নামটা আগে থেকে জানো। ওকে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বাট যেটা আমরা জানি না, একটু আগে আমি বলেছি যে একটা বিন্দুর স্থানাঙ্ককে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, যেটা আমাদের কাছে পরিচিত ভুজ কমা কোটি, আর আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কে আর কমা থিটা থাকে। কার্তেশীয় স্থানাঙ্কে যেরকম এক্স কমা ওয়াই থাকে, ওরকম পোলার স্থানাঙ্কে কি থাকে, আর কমা থিটা। ঠিক আছে, তো এই পোলার স্থানাঙ্কের সাথে আজকে আমরা খুব ভালো করে পরিচিত হব, এবং এটা যতটা ডিটেইলস সম্ভব আমি তোমাদের সামনে এই পোলার স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তাহলে আমরা কি জানতে পারলাম, যে পোলার স্থানাঙ্কের মধ্যে কি থাকে, আর এবং থিটা। যেরকম কার্তেশীয় স্থানাঙ্কে থাকে এক্স এবং ওয়াই, অর্থাৎ ভুজ এবং কোটি। ঠিক আছে, তো পোলার স্থানাঙ্কে থাকে আর এবং থিটা। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এক্স কমা ওয়াইকে আমরা কি বলি, ভুজ, আর একটা হচ্ছে কোটি। তাহলে এই আর কমা থিটাকে কি বলা হয়? ঠিক আছে, একটু ভালো করে জেনে নাও। আর কে বলা হয় বিন্দুর মডুলাস। আর কে বিন্দুর কি বলা হয়, মডুলাস, মনে রাখবা। আর থিটাকে বিন্দুর আর্গুমেন্ট বলা হয়। থিটাকে বিন্দুর কি বলা হয়, আর্গুমেন্ট বলা হয়। যেরকম এক্স কে ভুজ বলা হয়, ওয়াই কে কোটি বলা হয়, ওরকম আর কে মডুলাস বলা হয় এবং থিটাকে আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, আমি আবার বলতেছি, যেরকম এক্স কে ভুজ, ওয়াই কে কোটি, ওরকম আর কে মডুলাস এবং থিটাকে আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, এখন এক্স যেরকম একটা বিন্দুর ভুজ, ওয়াই যেরকম একটা বিন্দুর কোটি, ওরকম আর হচ্ছে একটা বিন্দুর মডুলাস, আর থিটা হচ্ছে একটা বিন্দুর আর্গুমেন্ট। এখন ভুজ কোটির সাথে আমরা সবাই ভালো করে পরিচিত, এবং গ্রাফেও কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালো করে স্থাপন করতে পারি। সাপোজ আমি ওটার সাথে একটু তোমাদের একটু আবারও একটু পরিচয় করাই। সাপোজ 5,4 একটা বিন্দু। ঠিক আছে, তো আমরা এটাকে বলি ভুজ বা এক্স এর মান, এটাকে বলি কোটি বা ওয়াই এর মান। এটা এই বিন্দুটা কিভাবে গ্রাফে স্থাপন করতে হয় এটা আমাদের খুব ভালো করে কিন্তু জানা আছে। ঠিক আছে, গ্রাফে কিভাবে স্থাপন করতে হয় বিন্দুটা, যে এক্স 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 অক্ষের দিকে আমরা কয় ঘর যাব, 5 ঘর। এক্স অক্ষের দিকে আমরা 5 ঘর যাব, আর ওয়াই অক্ষের দিকে আমরা কয় ঘর যাব, 4 ঘর যাব। তাহলেই কিন্তু আমরা গ্রাফে ওই বিন্দুটা পেয়ে যাব। কোন বিন্দুটা, 5,4 বিন্দুটা আমরা গ্রাফে পেয়ে যাব। এটা আমরা খুব ভালো করে জানি কিন্তু। ঠিক আছে, যে এক্স অক্ষের দিকে ভুজ আর ওয়াই অক্ষের দিকে কোটি বসাইলে আমরা গ্রাফে বিন্দুটা পেয়ে যাই। ঠিক আছে, তো এখন আমি তোমাকে বলবো, যেরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কোনো বিন্দুকে গ্রাফে আমরা স্থাপন করতে পারি এবং জানি যে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তাহলে আমরা এখন একটু গ্রাফে দেখি যে আর কোনটা এবং থিটা কোনটা একটা বিন্দুর। একটা বিন্দুর আর কোনটা এবং থিটা কোনটা। যেরকম একটা বিন্দুর এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই, ওরকম আমরা দেখি যে আর কোনটা এবং থিটা কোনটা। একটু ভালো করে দেখো, সাপোজ এটা একটা বিন্দু,
মনে করো এটা একটা বিন্দু। ওকে, তো এখন আর এর পরিচয়টা একটু ভালো করে দেখো। আর হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুটার যে সরাসরি দূরত্ব সেটাই হচ্ছে আর। মূল বিন্দু থেকে এই বিন্দুটার সরাসরি দূরত্বটাকেই কি বলা হয়? আর বলা হয়। ওকে, আর এর পরিচয়টা বুঝতে পেরেছ? যে কোনো বিন্দুর মূল বিন্দু থেকে সরাসরি যে দূরত্বটা, যে কোনো বিন্দুর মূল বিন্দু থেকে সরাসরি দূরত্বটাই হচ্ছে আর। এবং থিটা কোণটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, থিটা কোণটাকে বলে? থিটা হচ্ছে এই আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ, এটা হচ্ছে থিটা। আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ, মনে রাখবো সব সময়। আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের, অর্থাৎ এক্স অক্ষের ডান দিকের। দেখো, আর এর সাথে কিন্তু এক্স অক্ষের বাম দিকেও কোণ তৈরি হয়েছে, বাট আমি বলতেছি যে থিটা হচ্ছে আর এর সাথে এক্স অক্ষের ডান দিকের অর্থাৎ ধনাত্মক দিকের উৎপন্ন কোণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা বিন্দুর আর কোনটা এবং থিটা কোনটা। যেরকম এই বিন্দুটার এটা এক্স, এটা ওয়াই, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কে, ওরকম এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বললে এটাকে আর এবং এটাকে থিটা বলতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আর তোমরা অলরেডি বুঝে গেছো যে থিটা হচ্ছে একটা কোণ। থিটার তো কোণ, এটা আমরা জানি। তাহলে আমরা তোমরা খুব ভালো করে মনে রাখবা যে আর্গুমেন্ট অলওয়েজ কোণ নির্দেশ করে। আর্গুমেন্ট অলওয়েজ কি নির্দেশ করে? কোণ নির্দেশ করে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে তোমরা মনে রাখবা। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক, যেটা আমাদের পরিচিত জিনিস ছিল, সেটাও দেখে নিলাম, এবং পোলার স্থানাঙ্কে আর কোনটা থিটা কোনটা সেটাও আমরা চিত্র দিয়ে খুব ভালো করে বুঝে গেলাম। ঠিক আছে, তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা এক্স, এটা ওয়াই, যেরকম ওরকম পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এটা আর এবং এটাকে বলা হয় থিটা। এবং এই সবগুলো জিনিসই কিন্তু বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে? বিন্দুর ক্ষেত্রে। একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এবং একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই মিলে, আর এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা মিলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে একটা বিন্দুর দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা হতে পারে, কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, তো এখন আমি আলোচনা করব যে কিভাবে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যেতে হয়, আর কিভাবে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে তার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয়। তো এখন এই সূত্রগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব খুবই ডিটেইলস এবং আস্তে আস্তে যতটা সম্ভব। আমি আবার বলতেছি, এখন আমরা কি আলোচনা করব? যে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে তার পোলার স্থানাঙ্ক বের করতে হয়, এবং একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে একটা তার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয়। ঠিক আছে, তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই। যেরকম পোলার কার্তেশীয় স্থানাঙ্ক বিন্দু আমাদের কাছে পরিচিত, সাপোজ 5,4 এটা হচ্ছে একটা কার্তেশীয় বিন্দু, তাই না? 5,4 এটা একটা কি বিন্দু? কার্তেশীয় বিন্দু। ঠিক আছে, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। ওরকম আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিই যে পোলার স্থানাঙ্কের একটা বিন্দু আসলে কেমন হয়। আর তোমরা বুঝতে পারতেছো যে আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি দূরত্ব। সাপোজ আমি আর এর মান বললাম 5। ওকে, আর থিটা হচ্ছে আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ। সাপোজ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সো এটাই হচ্ছে একটা বিন্দুর কি? পোলার স্থানাঙ্ক। এটা হচ্ছে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক এরকম হয় এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্ক এরকম হয়। ঠিক আছে, পোলার স্থানাঙ্কের মধ্যে আর থাকে এবং একটা কোণ থাকে বা থিটা থাকে, অর্থাৎ মডুলাস আর্গুমেন্ট। তো এরকম অনেক বিন্দু আমরা ইনশাল্লাহ সামনে দেখব, পোলার বিন্দু কেমন হয়। কার্তেশীয় বিন্দুর সাথে তো আমরা আগে থেকেই পরিচিত। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে একটা পোলার বিন্দু লিখে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে পোলার বিন্দুর স্থানাঙ্ক আসলে দেখতে কেমন হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন আলোচনার বিষয় হচ্ছে একটু আগে যেটা বলেছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে হয়, এবং কিভাবে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে তার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয়। চলো সেই সূত্রগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। তো
এই আলোচনাটুকু খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি ওভারঅল সূত্রগুলো নিয়ে আলোচনা করব, সূত্রগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ সূত্রগুলো কোত্থেকে এসেছে সেটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বুঝে অনেক ভালো লাগবে এবং এগুলো মনে থাকবে খুব ভালো করে। ঠিক আছে, আদারওয়াইজ সূত্র আমাদের এমনিতেও মুখস্থ করতে হবে, বাট আমরা যদি একটু বুঝে নেই যে কিভাবে সূত্রগুলো আসলে এসেছে তাহলে আমাদের খুব ভালো করে সূত্রগুলো মনে থাকবে। তো দেখো, আমি একটা ওয়াই অক্ষ এবং একটা এক্স অক্ষ নিলাম, একটা ওয়াই অক্ষ এবং একটা এক্স অক্ষ নিলাম, এবং এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। বিন্দুটার আমি কার্তেশীয় স্থানাঙ্ক এখানে লিখলাম এক্স কমা ওয়াই, বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক লিখলাম এক্স কমা ওয়াই। তো এখন দেখো এক্স কোনটা তোমরা ভালো করে জানো, যে মূল বিন্দু থেকে এই দূরত্বটাকে আমরা বলি এক্স, ওকে, এই দূরত্বটা এক্স, আর এই দূরত্বটাকে আমরা বলি ওয়াই, বা এই দৈর্ঘ্যটাকে আমরা বলি ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই। তাহলে এখানে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে বিন্দুটাকে প্রকাশ করলাম। এবার এই বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি আমরা আইডেন্টিফাই করি, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক আইডেন্টিফাই করি, তাহলে আমাদেরকে আর এবং থিটা দ্বারা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আর এর পরিচয় কোনটা বলেছিলাম একটু আগে, যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার যে সরাসরি দূরত্ব সেটাই হচ্ছে আর। মূল বিন্দু থেকে কোনো বিন্দুর সরাসরি দূরত্বটাই হচ্ছে আর বা মডুলাস। মূল বিন্দু থেকে কোনো বিন্দুর সরাসরি দূরত্বটাই হচ্ছে আর বা মডুলাস। ঠিক আছে, আর থিটার পরিচয়টা জানা আছে তোমাদের। থিটা একটু আগে বলেছিলাম, থিটা হচ্ছে আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ, আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ। তাহলে দেখো আমরা এই বিন্দুটাকে আমরা এখানে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমেও প্রকাশ করেছি এবং পোলার স্থানাঙ্কের মাধ্যমেও প্রকাশ করেছি। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা দিয়ে। এবং তোমরা খুব ভালো করে দেখতেছো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। কি ত্রিভুজ তৈরি হয়ে গেছে? সমকোণী ত্রিভুজ। এখন আমরা আস্তে আস্তে এই সমকোণী ত্রিভুজ থেকেই সূত্রগুলো আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। এবং তোমাদের ত্রিকোণমিতি খুব ভালো করে মনে আছে, সবাই 19-এ পড়ে এসেছিল ত্রিকোণমিতি, সাইন কস টেন, এবং এদের ফর্মুলাগুলো তোমাদের ভালো করে মনে আছে আশা করি। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আমরা ফর্মুলাগুলো মূলত ত্রিকোণমিতি দিয়ে বের করব। আচ্ছা দেখো, এই সমকোণী ত্রিভুজ থেকে বলো, একটু খেয়াল করে বলো যে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কস থিটা সমান কি লিখতে পারি? বলো, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কস থিটা সমান কি লিখতে পারি? কস থিটা, কস থিটার সূত্র আমাদের সবার মনে আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি, তাহলে এখানে ভূমি কোনটা? এক্স, অতিভুজ কোনটা? আর। ওকে, এবার আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ যদি করি আমরা, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? আর কস থিটা। এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা। কিসের ফর্মুলা আমি একটু পরে বলতেছি, এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা কস থিটা থেকে একটা ফর্মুলা বের করলাম এবং বলে দিচ্ছি যে এটা হচ্ছে এক্স এর ফর্মুলা। এক্স, এক্স মানে হচ্ছে ভুজ। এক্স মানে হচ্ছে এই যে এক্স, এক্স মানে হচ্ছে এই বিন্দুটার ভুজ। ঠিক আছে, আচ্ছা, এখন কস থিটা থেকে বের করলাম। এবার বলো আবার এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারবো? সাইন থিটার ফর্মুলা তোমাদের মনে আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। সো বলো এখান থেকে আড়াআড়ি গুণ করলে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর সাইন থিটা। আশা করি খুব ভালো করে বুঝেছ। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এটা কার মান বের করা ফর্মুলা? এটা হচ্ছে ওয়াই। ওয়াই মানে হচ্ছে এই বিন্দুর কোটি। ঠিক আছে, তাহলে এই যে আমরা দুইটা ফর্মুলা বের করলাম সাইন থিটা আর কস থিটা থেকে, এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব কোনো পোলার বিন্দুকে কার্তেশীয় বিন্দুতে রূপান্তর করার জন্য। অর্থাৎ কোনো পোলার বিন্দু দেওয়া থাকলে ওই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করার জন্য এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব। ঠিক আছে, কিভাবে? দেখো, কার্তেশীয় স্থানাঙ্কে কি থাকে? এক্স আর ওয়াই। এই যে এটা হচ্ছে এক্স বের করার সূত্র, আর এটা হচ্ছে ওয়াই বের করার সূত্র। এবং দেখো এখানে আর এবং থিটা আছে। আর পোলার স্থানাঙ্কে কি দেওয়া থাকে? আর এবং থিটা দেওয়া থাকে।
তা যে কোনো পোলার স্থানাঙ্কের আর এবং থিটার মানের সাহায্যে এই দুইটা সূত্র ব্যবহার করে ওই বিন্দুটার তুমি কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবা। ঠিক আছে, তাহলে একটু লিখে নাও যে এই দুইটা সূত্র আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। এই দুইটা সূত্র ইউজ করব আমরা যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে তার কার্তেশীয় স্থানাঙ্ক, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে তার কার্তেশীয় স্থানাঙ্ক বের করার জন্য আমরা এই দুইটা সূত্র ইউজ করব। আমরা উদাহরণ দিয়ে যখন দেখব তখন আশা করি খুব ভালো করে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি এই দুইটা সূত্র কিভাবে বের করেছি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তাহলে এই দুইটা সূত্র আমরা ইউজ করব পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করার জন্য। ঠিক আছে, উদাহরণ দিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে খুব ভালো করে ক্লিয়ার হব। আচ্ছা, এখন আমি যাব যে ওই সূত্রগুলোতে, যে কোন সূত্রগুলো যেগুলো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করার জন্য ব্যবহার করব। তো চলো সেই সূত্রগুলো একটু দেখে ফেলি। দেখো আমরা এখানে কি বের করলাম, এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটি। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বের করব আর এবং থিটা। আমি আবার বলতেছি, আমরা এখানে কি বের করলাম, এক্স ওয়াই এর মান কিভাবে বের করতে হয় সেটা বের করলাম। এটা হচ্ছে এক্স এর মান বের করার ফর্মুলা, এটা হচ্ছে ওয়াই এর মান বের করার ফর্মুলা। এখন আমরা পোলার স্থানাঙ্কের আর এবং থিটার মান কেমনে বের করতে হয় সেটা দেখব এই সমকোণী ত্রিভুজ থেকে। তো প্রথমে আসি আমরা আর এর মান। আর এর মান দেখো, আর হচ্ছে এখানে অতিভুজ সমকোণী ত্রিভুজের। তাহলে বলো দেখি এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বা এখান থেকে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারবো, রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আর এর মান বের করার ফর্মুলা। এটা হচ্ছে আর এর মান বের করার ফর্মুলা। কিসের সাহায্যে, এক্স আর ওয়াই এর সাহায্যে। অর্থাৎ কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কের যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে ওই এক্স ওয়াই থেকে এই ফর্মুলার সাহায্যে তুমি পোলার স্থানাঙ্কের মডুলাস অর্থাৎ আর এর মানটা বের করতে পারবা। পোলার স্থানাঙ্কের মডুলাস অর্থাৎ আর এর মানটা এই সূত্রের সাহায্যে বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আর এর মান বের করার ফর্মুলাটা দেখলাম। এখন আমরা থিটার মান বের করার ফর্মুলাগুলো দেখব। তো থিটার মান বের করার ফর্মুলাগুলো দেখানোর আগে একটা জিনিস একটু বলে নিই, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে আর এর মান বের করার ফর্মুলা কিন্তু একটাই। আর এর মান বের করার ফর্মুলা একটাই, বাট থিটার মান বের করার ফর্মুলা টোটাল 4টা। এখন তুমি বলতে পারো যে স্যার থিটার মান বের করার ফর্মুলা 4টা কেন? আচ্ছা, থিটার মান বের করার ফর্মুলা 4টা হওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখো যে বিন্দুটা তোমার দেওয়া থাকবে, যে বিন্দুটা প্রশ্নে দেওয়া থাকবে, ওই বিন্দুটা কিন্তু প্রথম চতুর্ভাগেও থাকতে পারে, বিন্দুটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেও থাকতে পারে, বিন্দুটা তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে, বা বিন্দুটা চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে। যে বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুটা যে কোনো চতুর্ভাগের বিন্দু হতে পারে। তো বিন্দুটা যে চতুর্ভাগের হবে থিটার মানটা তোমাকে কিন্তু ওই চতুর্ভাগ থেকে বের করতে হবে। এই জন্যই থিটার মান বের করার ফর্মুলা হচ্ছে 4টা। কারণ বিন্দু এই 4টা চতুর্ভাগের যে কোনোটার মধ্যে বিন্দু থাকতে পারে। যে চতুর্ভাগে বিন্দুটা থাকবে আমাদেরকে ওই চতুর্ভাগ থেকে থিটার মানটা বের করতে হবে। এই জন্য 4টা চতুর্ভাগের জন্য আমরা 4টা ফর্মুলা ইউজ করব। তো চলো আমরা ফর্মুলাগুলো দেখি। প্রথমে আমরা দেখব যে বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, যেমন দেখো আমাদের এখন কিন্তু বিন্দুটা আমরা প্রথম চতুর্ভাগে নিয়েছি। ওকে, বিন্দুটা আমাদের প্রথম চতুর্ভাগে নেওয়া আছে। সো বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে থিটার মান বের করার ফর্মুলাটা কি হবে আমরা একটু দেখে ফেলি। চলো, তো একটু আগে আমরা কস থিটা অ্যাপ্লাই করেছিলাম, সাইন থিটা অ্যাপ্লাই করেছিলাম। এখন আমরা টেন থিটা অ্যাপ্লাই করার মাধ্যমে থিটার মানটা বের করব। তো একটু চিন্তা করে বলো যে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা টেন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা টেন থিটা ইকুয়াল টু লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। টেন থিটা ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স। সো বলো এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারি। এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে থিটার মান বের করার ফর্মুলা। কখন? যখন বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে।
যখন বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে। সো এখানে লিখে দিলাম যে বিন্দুটা যখন প্রথম চতুর্ভাগে থাকবে তখন আমরা এই ফর্মুলার সাহায্যে ওই বিন্দুটার পোলার স্থানাঙ্কের থিটা অর্থাৎ আর্গুমেন্ট বের করব। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখি যে যদি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে তার থিটার মান বের করার ফর্মুলাটা কি হবে বা তার থিটার পরিমাণটা কতটুকু হবে। তো চলো আমরা বিন্দুটা এবার দ্বিতীয় চতুর্ভাগে থাকলে দেখি। এখানে আমি প্রথম চতুর্ভাগের বিন্দুটা মুছে দিলাম। তো দেখো বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, সাপোজ বিন্দুটা এখানে নিলাম আমি, সেই আগের বিন্দুটাই মনে করো এখানে নিলাম, মানে যে কোনো একটা বিন্দু আমি এই পাশে নিলাম। তো একটু খেয়াল করো, তো এই বিন্দুর এখন আর কোনটা হবে, আর যে কোনো একটা বিন্দু নিলাম আমি দ্বিতীয় চতুর্ভাগে। এবার আমরা আগে আরটা আইডেন্টিফাই করি, তারপর থিটা। তা আর কোনটা হবে, আর এর পরিচয়টা তোমাদের মনে আছে, বলেছিলাম যে আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার সরাসরি দূরত্ব। সো এটা হচ্ছে আর, মূল বিন্দু থেকে ওই বিন্দুটার সরাসরি দূরত্বটাই হচ্ছে কি আর। তো থিটা কোনটা? আচ্ছা তার আগে একটু বলে নেই যে আর এর সূত্র একটু আগে বলেছিলাম যে আর এর সূত্র কিন্তু একটাই। এখন তুমি বলতে পারছো আর এর সূত্র একটাই কিভাবে? ওখানে তো ছিল প্রথম চতুর্ভাগে, এখানে তো দ্বিতীয় চতুর্ভাগে। একটু চিন্তা করো, প্রথম চতুর্ভাগে যে বিন্দুটা ছিল, সাপোজ ওই বিন্দুটা যদি আমরা 5,4 নেই, বিন্দুটা যদি আমরা নিই 5,4, আর এখানে এখন বিন্দুটা যদি আমরা নেই -5,4, তাহলে দেখো এই দুই বিন্দুর ক্ষেত্রে কিন্তু আর এর মান সেম। দেখো আর হচ্ছে √x² + y², তো এখানে x কত 5, y কত 4, অর্থাৎ 5² + 4² অর্থাৎ 25 + 16। আর এটার জন্য দেখো x এর মান হচ্ছে -5, y এর মান হচ্ছে 4, তাহলে -5² অর্থাৎ 25 + 4² 16, সেই 25 + 16ই কিন্তু হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো আর এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। অন্য বিন্দু নিলে সেটা হয়তো আর এর মান চেঞ্জ হবে, বাট 5,4 -5,4 আর এর মান কিন্তু সেম, বাট থিটার মান কিন্তু সেম না। ঠিক আছে, একটু আগে প্রথম চতুর্ভাগে যখন থিটাটা ছিল তখন থিটা কিন্তু ছিল একটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, একটু আগে যে আমরা প্রথম চতুর্ভাগে নিয়েছিলাম ওই থিটাটা কিন্তু কি ছিল, সূক্ষ্ম কোণ ছিল। কারণ তোমরা জানো প্রথম চতুর্ভাগে অবস্থিত যে কোনো বিন্দুর যে কোনো কোণ, প্রথম চতুর্ভাগে অবস্থিত যে কোনো কোণ সবসময় কি হয়, সূক্ষ্ম কোণ হয়। বাট এখন আমাদের বিন্দুটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে এখানে থিটা কোনটা, থিটার পরিচয়টা কি বলেছিলাম তোমাদের মনে আছে আশা করি। বলেছিলাম যে থিটা হচ্ছে আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ। আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণটাই হচ্ছে থিটা। এটা হচ্ছে এখন থিটা। বাট এটা কি এখন সূক্ষ্ম কোণ? দেখো এটা কিন্তু সূক্ষ্ম কোণ না। প্রথম চতুর্ভাগে যখন ছিল তখন থিটাটা ছিল সূক্ষ্ম কোণ, আর থিটার মান বের করার ফর্মুলা ছিল এটা। বাট এখন বিন্দুটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে থিটা কিন্তু সূক্ষ্ম কোণ হবে না। ঠিক আছে, অবভিয়াসলি 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় বিন্দু, এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমাদের থিটা কোণটাও বের করতে হবে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ থেকে। তো বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে তার থিটার মান বের করার ফর্মুলা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। এটা হচ্ছে যদি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে থিটার মান বের করার ফর্মুলা। তো এখানে প্রথম কথা হচ্ছে যে এখানে পাই মাইনাস কেন হলো। তোমরা জানো যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত যে কোনো কোণ 180 ডিগ্রির থেকে ছোট। 180 ডিগ্রি মানে তো পাই, অর্থাৎ পাই থেকে ছোট, অর্থাৎ পাই মাইনাস হবে। ওকে, অথবা তোমরা আরেকভাবে এটা বুঝতে পারো, তোমরা 9-10 এর হায়ার মেতে ত্রিকোণমিতিতে 8.3 অধ্যায়ে থিটার মান বের করার কিছু অঙ্ক তোমরা কিন্তু করে এসেছিলা, এবং মনে করে দেখো যে ওখানে থিটার মান বের করার সময় যখন আমরা দ্বিতীয় চতুর্ভাগ থেকে কোণ বের করতাম তখন আমরা ইউজ করতাম পাই মাইনাস দিয়ে, যখন আমরা তৃতীয় চতুর্ভাগ থেকে কোণ বের করতাম তখন পাই প্লাস, যখন আমরা চতুর্থ চতুর্ভাগ থেকে কোণ বের করতাম তখন আমরা কি লিখতাম 2π মাইনাস। মনে আছে এই জিনিসগুলো আশা করি তোমাদের। এবং এই মাইনাসের পর একটা থিটা থাকতো, থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ। কি কোণ থাকতো, সূক্ষ্ম কোণ, অর্থাৎ প্রথম চতুর্ভাগেরটা। থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগের কোণটা, সূক্ষ্ম কোণ।
এখানেও থিটা সেম প্রথম চতুর্ভাগের, এখানেও থিটা সেম প্রথম চতুর্ভাগের থিটা, সূক্ষ্মকোণ। তো দেখো আমাদের বিন্দুটা কোন চতুর্ভাগে ছিল? দ্বিতীয়। সো কি পাই মাইনাস থিটা, এই জন্য দেখো পাই মাইনাস এটা হচ্ছে থিটা, ঠিক আছে? অর্থাৎ সেই প্রথম চতুর্ভাগের কোণটা। এখন এখন তোমরা এখানে একটা জিনিস দেখতেছো যে আমি এখানে মডুলাস দিয়েছি। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে মডুলাস কেন হলো, এখানে তো মডুলাস হয়নি। আসলে এখানেও মডুলাস দেওয়া যাবে, এখানেও মডুলাস দেওয়া যাবে, না দিলেও হবে, ওইটার ক্ষেত্রে না দিলেও হবে, বাট এখানে তোমাকে মডুলাস ইউজ করতে হবে। কেন? কারণ একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু সূক্ষ্মকোণ, পাই মাইনাস থিটা, এই যে পাই মাইনাস থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ প্রথম চতুর্ভাগেরটা। বাট একটা জিনিস দেখো, আমি দ্বিতীয় চতুর্ভাগে যে বিন্দুটা নিয়েছি -5 4, অর্থাৎ এক্স এর জায়গায় -5, ওয়াই এর জায়গায় 4। তো এক্স এর জায়গায় যদি -5 দেই আর ওয়াই এর জায়গায় যদি 4 দেই, তাহলে এই ভ্যালুটা কি -4/5 হচ্ছে না? অর্থাৎ কি মানটা ভ্যালুটা কিন্তু নেগেটিভ হচ্ছে। এখন তুমি যদি এখানে মডুলাস না ইউজ করো এবং এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে কি এই কোণটা কি আর সূক্ষ্মকোণ থাকবে? বলো, এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই কোণটা আর সূক্ষ্মকোণ থাকবে না। কারণ তোমরা জানো যে সূক্ষ্মকোণের বেলায় অলওয়েজ টেন থিটার মানটা পজিটিভ হয়, টেন থিটা সাইন থিটা কস থিটা সবগুলোর মানই কি হয়? পজিটিভ হয় সূক্ষ্মকোণের বেলায়। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তখন এই ওয়াই বাই এক্স এর ভ্যালুটা কিন্তু মাইনাস আসতেছে, আর মাইনাস হইলে তখন কিন্তু এই কোণটা আর সূক্ষ্মকোণ থাকবে না। তো এইটা এই কোণটা যাতে সূক্ষ্মকোণ থাকে এই জন্য আমরা এখানে মডুলাস ইউজ করব অবভিয়াসলি, ঠিক আছে? কারণ মডুলাস হলে ভ্যালুটা নেগেটিভ হলেও সেটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তখন এই কোণটা কি কোণ হয়ে যাবে? অবভিয়াসলি সূক্ষ্মকোণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ মডুলাস দেওয়ার কারণ, ঠিক আছে? আর প্রথমটাতে মডুলাস তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কারণ প্রথমটাতে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তো এটা পজিটিভই আসবে, মডুলাস দিলেও হবে না দিলেও হবে। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে কোনো বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে তার থিটা বা আর্গুমেন্ট বের করার ফর্মুলা। এখন চলো আমরা দেখি যে কোনো বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে তার থিটা বা আর্গুমেন্ট বের করার ফর্মুলাটা কি হবে। দেখো আমি তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দু নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত একটা বিন্দু, ঠিক আছে? সেই আমি এখানে মনে করে নিলাম -5 -4। তোমরা জানো তৃতীয় চতুর্ভাগের এক্সও মাইনাস হয়, ওয়াইও মাইনাস হয়। তো থিটার মান বের করার আগে আমরা একটু দেখে ফেলি আর এর মানটা কি হয়। আর কোনটা? আর হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুটার সরাসরি দূরত্ব, এটা হচ্ছে আর। ওকে, এটা হচ্ছে আর। কিন্তু দেখো আর এর মানটার ফর্মুলা কিন্তু এটাই হচ্ছে, সেই প্রথম থেকে আর এর মান বের করার ফর্মুলা কিন্তু এটাই। দেখো এক্স এর মান -5, অর্থাৎ -5 স্কোয়ার 25 প্লাস -4 স্কোয়ার 16, 25 প্লাস 16, এখানেও কিন্তু তাই ছিল, এখানেও কিন্তু তাই ছিল। সো আর এর মান বের করার ফর্মুলা একটাই। বাট থিটা কোনটা? এখানে দেখো থিটার পরিচয় কি বলেছিলাম, যে আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে এখানে থিটা। তো থিটাটা এখন কোন চতুর্ভাগে চলে এসেছে? তৃতীয় চতুর্ভাগে, এবং বিন্দুটাও দেখো কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। সো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে সেই আমাদের 19 এর ফর্মুলা কি ছিল? পাই প্লাস থিটা। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে কি হবে? পাই প্লাস থিটা। তো চলো আমরা ফর্মুলাটা লিখে ফেলি, যে থিটা ইকুয়াল টু হবে তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস থিটা কোনটা? এই যে এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? অর্থাৎ tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, ঠিক আছে? tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এটা হচ্ছে যদি বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে থিটার মান বের করার ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছ এটা। এবার লাস্ট ওয়ান, চলো আমরা দেখে ফেলি যে কোনো একটা বিন্দু যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে তার থিটার মান বের করা ফর্মুলাটা কি হবে চতুর্থ চতুর্ভাগে থাকলে। সাপোজ এটা হচ্ছে একটা বিন্দু, বিন্দুটা আমি নিলাম মনে করো 5, -4। তোমরা জানো চতুর্থ চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই মাইনাস। তো প্রথমে আমরা দেখি আর কি হয়, এই হচ্ছে আর, এটা হচ্ছে আর, ওকে, এটা হচ্ছে আর, এবং আর এর মান সে আগেরটাই, এক্স এর ভ্যালু 5 25, ওয়াই এর ভ্যালু -4 16, 25 + 16 মানে সেম হবে আর এর মান। বাট থিটা কোনটা? দেখো থিটা কি বলেছিলাম, থিটার পরিচয় যে আর এর সাথে এক্স অক্ষ
অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ, এটা হচ্ছে থিটা। আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এখন বলো এখানে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? এই থিটা কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত? এই থিটা কোণটা দেখতেছো তোমরা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আর চতুর্থ চতুর্ভাগে হলে ফর্মুলা হচ্ছে 2π মাইনাস থিটা। সো চতুর্থ চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল টু হবে 2π মাইনাস থিটা। থিটা কোণটা সেই সূক্ষ্ম কোণ tan ইনভার্স মডুলাস y/x। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা হচ্ছে থিটা যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে, সরি, বিন্দু যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে তার থিটা বা আর্গুমেন্ট বের করার ফর্মুলা। তাহলে এই যে আর এর মান এবং থিটার মান বের করার কয়টা ফর্মুলা? থিটার মান বের করার 4টা ফর্মুলা। চতুর্ভাগের উপর ডিপেন্ড করবে যে কোন ফর্মুলাটা হবে, অর্থাৎ যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা যে চতুর্ভাগে হবে থিটার মান তোমাকে ওই ফর্মুলা দিয়ে বের করতে হবে। সাপোজ একটা বিন্দু যদি এরকম দেওয়া থাকে যে -1, 2, তাহলে বলো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস। এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই বিন্দুর জন্য থিটা বা আর্গুমেন্ট বের করতে হবে তোমাকে এই দ্বিতীয় চতুর্ভাগের ফর্মুলা দিয়ে। কেন? কারণ বিন্দুটা আছে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। যদি স্থানাঙ্ক হয় 1, -2, 1, -2, তাহলে 1 আর -2 কোথায়? নিচে। তাহলে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে। তখন তোমাকে থিটার মান এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ যে বিন্দু যে চতুর্ভাগে থাকবে থিটার মান আমাদেরকে ওই ফর্মুলা দিয়ে বের করতে হবে। তাহলে এই আর এর মান এবং থিটা, অর্থাৎ আর এবং থিটা, এই দুইটা বের করার যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, এই ফর্মুলাগুলো আমরা কখন ইউজ করব? যখন কোনো কার্তেশীয় বিন্দুর থেকে আমরা পোলার বিন্দু বের করব। অর্থাৎ কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যদি পোলার স্থানাঙ্ক বের করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। ঠিক আছে? আবার বলতেছি, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান থেকে আর এবং থিটার মান বের করার জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। আর এই দুটা ইউজ করব কখন? যখন কোনো পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করব। অর্থাৎ আর এবং থিটার মান দেওয়া থাকলে সেই আর এবং থিটার মানের সাহায্যে আমরা এক্স আর ওয়াই বের করব, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক বের করব এই দুটা ফর্মুলার সাহায্যে। তো এই হচ্ছে পোলার বিন্দু এবং কার্তেশীয় বিন্দুর বা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের সার্বিক আলোচনা। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই দুই ক্যাটাগরির অঙ্কেরই উদাহরণ নিয়ে আলোচনা করব এবং এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে অ্যাপ্লাইগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তো তোমরা এই আলোচনাটুকু খুব ভালো করে আবার বুঝে সুন্দর করে নোট ডাউন করে ফেলো এবং খুব ভালো করে প্রত্যেকটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো। আগামী ক্লাসে ইনশাল্লাহ এগুলোর উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব।